আপনি বিভিন্ন পাবলিক ডোমেনে বলেছেন যে আপনি সাবেক প্রধানমন্ত্রীকে বারবার বলার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনূসের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলা। তো সুতরাং স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগে যে নিশ্চয়ই ডক্টর ইউনূসের সাথে আপনি খুব ভীষণ সম্পর্কিত এবং তার ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনি খুব সংযুক্ত। বিএনপির এই জায়গায় 2018-তে সংযুক্ত না হলে হয়তো উপদেষ্টা পরিষদে আপনাকে দেখা যেত, দেখতে পেতাম, এরকম একটা পাবলিক পারসেপশন আমরা। এরপরে দেখা গেল যে গত কয়েকদিন ধরে আবার আপনি বিভিন্নভাবে ডক্টর ইউনূসের বিভিন্ন রকম সমালোচনা করছেন। আপনি কি একটু বলবেন যে এই বিষয়গুলো আপনি আপনার দায়িত্ব নিয়ে আপনার জায়গা থেকে? প্রথমত ডক্টর ইউনূসের সঙ্গে আমার ওইরকম কোনো সম্পর্ক নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে তার যারা ঘনিষ্ঠ, যেমন তারেক চয়ন আছে বা মুর্তজা আছে, আসিফ নজরুল আছে, মতিউর রহমান চৌধুরী আছে, ওনার সঙ্গে ওনার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার সঙ্গে আসলে ওনার কোনো ওইরকম সম্পর্ক নেই। উনি কী করে যেন আমাকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিলেন, ওই দিনই ওনার সঙ্গে আমার দেখা হলো। ওনার সঙ্গে ওই দিন দেখা হলো, তো তখন তিনি আমাকে ওনার কতগুলো কথা বললেন। আমার কাছে কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতে খুব যৌক্তিক মনে হয়েছে। এটি আপনি এমপি থাকাকালীন খুব যৌক্তিক মনে হয়েছে ওই দিনই। তো যেহেতু আমার যৌক্তিক মনে হয়েছে, এই জন্য আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীকে বলেছি। এক। 2 নম্বর হলো যে প্রধানমন্ত্রী নেতিবাচক কথা বলার পরেও যেহেতু ডক্টর ইউনূসের যে কর্মকাণ্ড গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যান্ড রেপুটেড, এবং তার সেই কর্মকাণ্ডগুলো এখন তিনি যে কাজ করছেন, এটার স্বপ্ন বা এটার চিন্তা তার কখনোই ছিল না, আমি দেখিনি তার মধ্যে। তিনি সোশ্যাল বিজনেস করছিলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে তার চিন্তা ছিল, দরিদ্র বিমোচন নিয়ে তার কথা ছিল, ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি কাজ করছেন, তিনি নোবেল লরিয়েট, তিনি আরও বহু উপাধিতে তিনি ভূষিত। ফলে তার ব্যক্তিগত জীবন, কমার্শিয়াল লাইফ মানে বাণিজ্যিক জীবন, এটা আমি কখনো ধর্তব্যের মধ্যে আগেও আনিনি, এখনও আনছি না। আমি শুধুমাত্র মনে করেছি যে বাংলাদেশে এমন একজন ডক্টর ইউনূস, এরকম মানুষ আর বাংলাদেশে ইতিপূর্বে পয়দা হয়নি, আগামীতে হবে কি না জানি না। এজন্য তার যে ভালো ভালো যে বিষয়গুলো রয়েছে, সেই ভালো ভালো বিষয়গুলো নিয়ে আমি 4-5 বার লিখেছি। বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, নয়া দিগন্তে লিখেছি, এবং সেই লেখাগুলো আবার তার কাছে যখন এসেছে তখন উনি আবার আমাকে ধন্যবাদ দিয়েছেন যে রনি, তোমার লেখার হাত খুব ভালো, তুমি আমাকে এইভাবে ফুটিয়ে তুলেছ, আসলে আমি হলেও সেটা পারতাম না, লেখার হাত তোমার ভালো, আমি আসলে এইরকমই, মানে তুমি গ্রামীণ ব্যাংকে যেভাবে তুলে ধরেছ, আমাকে যেভাবে তুলে ধরেছ, এইভাবে আসলে কেউ পারেনি। তো ওনার যে অনেকগুলো বই ঠই বোধহয় প্রকাশ পেয়েছে, আমাকে পাঠাইছেন কয়েকটা বই, ওই বইতে আবার আমার সেই লেখাগুলো তিনি বেশ দিয়ে প্রকাশ করেছেন। তো ওনার সাথে আমার এতটুকু সম্পর্ক। এইগুলো অবস্থা। তো যার জন্য একটা মানুষকে প্রশংসা করতে তার সঙ্গে সম্পর্ক দরকার হয় না। আমি অনেক মানুষকে প্রশংসা করেছি, আমি একবার শাইখ সিরাজকে নিয়ে লিখেছি, তার সঙ্গে আমার কখনো কথাই হয়নি। অনেক মানুষকে নিয়ে আমি লিখেছি যার সঙ্গে আমার জীবনে দেখাও হয়নি, কিন্তু সে আমাকে, যেমন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেট মুনির চৌধুরী, তো খুব নাম করা ম্যাজিস্ট্রেট, তাকে নিয়ে আমি একবার লিখলাম, তার সঙ্গে আমি চিনিও না, একজন ভালো কর্মকর্তা লিখলাম। তো এরপর তিনি আমাকে ফোন দিলেন যে স্যার আমি মুনির চৌধুরী। আমি খুব অবাক হয়ে গেলাম, সে তখন এডিশনাল সেক্রেটারি। তা আমি মনে করছি হয়তো উনি মরেই গেছেন বা আছেন। একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, চিটাগং বন্দরের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছেন, বিশাল এক লেখা লিখেছে যে অফিসার হতে হলে এরকমই হতে হয়। তো এরকম, তো ওই কারণে আসলে তাকে নিয়ে আমি লিখেছি। আমার যে অবস্থান, তাতে আসলে কারোর কাছে হাত পেতে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার পর্যায়ে আমি নেই। দুই নম্বর হলো, আমি একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, অ্যাবাউট 1 মিলিয়ন পিপল। আপনি চিন্তা করেন যে পাবলিক জনগণের ভোটে নির্বাচিত হয় একজন সংসদ সদস্য, সংসদীয় গণতন্ত্রে এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড। এ মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। এটি এখন যারা উপদেষ্টা হয়েছেন তারা যদি কিয়ামত পর্যন্ত বারবার হতে থাকেন, তবুও জনগণের ভোটে একটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে মর্যাদা, এই জায়গাতে কখনো কেউ পৌঁছতে পারবে না, কখনো। আমি তো যার জন্য এখানে আমার কোনো কিছু পাওয়ার লোভ, আমি যদি খারাপ মানুষ না হই, না থাকাটাই লোভ না, প্রত্যাশার জায়গা না, প্রত্যাশারও জায়গা না। প্রত্যাশা আমি করতে যাবো কেন, আমার তো অনেক কাজ আছে। দ্বিতীয়ত হলো যে অনেক জিনিস আছে আমি আমার জীবনে যেটা দেখেছি যে আমি যেটা করিনি, সেই জিনিসটি যদি আমাকে কেউ দেয়ও, সেটা আমি কেন নিতে যাব? এটা তো আমার জন্য একটা লায়াবিলিটিস। এখন এখানে আন্দোলন করেছে ছাত্ররা, আমি তো আন্দোলন করিনি, আমি এখানে বসে জনমত তৈরি করেছি।
তো জনমত তৈরি করেছে। ওরা যদি কেউ স্বীকার করে যে না জনমতের ক্ষেত্রে গোলাম মোল্লা রনির একটা ভূমিকা ছিল, উপদেষ্টা পরিষদের তো অনেকেই আন্দোলনে সক্রিয় ছিলেন, এখন তারা নিয়েছে, কিন্তু আমাকে যদি বলা হতো আমি তো যেতাম না। আচ্ছা আচ্ছা, বা ইভেন এখনো যদি আমাকে কেউ বলে আমি তো সেখানে যাব না। আই কুড বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট, আই কুড বি দ্য মিনিস্টার অফ এ পলিটিক্যাল গভর্নমেন্ট, বিকজ আমি এই কাজটা করছি। কিন্তু আমি যে আন্দোলন করিনি বা আমি যে জিনিসটা করিনি সেই জিনিসটা আমাকে দেওয়া হলে আমি কেন নিতে যাব বলেন? এটা তো আমার ওন না। তো আপনি যে কথাগুলো বলছেন সেটা হলো যে আমাদের সমাজে যে লোভী মানুষ, যারা ডাক দিলেই, যেমন অনেক লোক সেনাপ্রধান ডাক দিয়েছে, তারা ক্যান্টনমেন্টে গেছে, আমি তাদের অনেকের ভৎসনা করেছি যে তোমার সঙ্গে ক্যান্টনমেন্টে কতদিনের সম্পর্ক, ডাকলো আর তুমি কথা নাই বার্তা নাই ক্যান্টনমেন্টের মধ্যে চলে গেলা, তুমি তো কাজটা ঠিক করে না, আমি কি তোমার চেয়ে অগুরুত্বপূর্ণ, আমাকে তো ডাকতেই সুযোগ পেল না, সাহসী পেল না, বা প্রয়োজনীয় মনে করলো না, হোয়াট এভার মেবি। আমাকে যে ডাকা হতো আমি তো যেতাম না সেখানে। যে আপনার ব্যাপার হলো তারেক, আপনি চিন্তা করেন, আপনি আপনার কাজে আমার কাছে এসেছেন, আমাকে যদি কেউ প্রয়োজন হয় তো আমার কাছে আসবে, আর আমার যখন প্রয়োজন হবে আমি আপনার কাছে যাবো। এটা হলো এখন আমি ডক্টর ইউনূসের কাছে কেন যাব, বা অন্য তারেক রহমান সাহেবের কাছে কেন যাব, প্রধানমন্ত্রীর কাছে কেন যাব, যখন আমি মনে করবো যে আমার এটা আসলে খুব দরকার, এক। আর দুই নম্বর হলো যে তারা আমাকে কেন নেবে, যদি মনে করে তারা আমাকে তাদের দরকার। এই দুটো জিনিস একত্রে না হলে তো কোনো কাজ হয় না। তা আমি কেন এটা আশা করতে যাব, কেন আমার কামনা জাগবে, বাসনা জাগবে? আমাকে প্রতি খুব রাগ হয়ে, মানে একদম খুব ভালো একটা ইন্টারভিউ দেখলাম, এই এক ইউটিউবার করছে, এক দরিদ্র রিক্সাওয়ালা বা থেকে শুরু করে, সে বলতেছে যে ধরুন আপনি প্রধানমন্ত্রী হলেন কি করবেন? তো সে ভীষণ রাগ হয়ে গেছে যে ফাজলা মোরার জায়গা পান না, আমি প্রধানমন্ত্রী হবো কেন? আপনার প্রশ্নটাই তো ঠিক হয়, আমি কেন প্রধানমন্ত্রী হতে যাবো? দেখেন আমার যে এই প্রশ্নটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, যে সম্পর্কের বিনিময় এরকম একটা লেনা দেনা হতে পারে। এবং এখানে যারা হয়েছে তাদের সবাই ওনার পরিবারের মানে পারিবারিক সম্পর্ক। ডক্টর রেজওয়ানা হয়েছেন, আদিলুর রহমান হয়েছেন, দেয়ার ইজ এ ফ্যামিলি, দীর্ঘদিন যাবৎ তাদের সাথে একটা ওয়েল কানেক্টেড। তারপর সেখানে নূরজাহান বেগম হয়েছেন, তারপরে লামিয়া হয়েছেন, তারা সবাই তার সাথে পারিবারিকভাবে সম্পর্ক এবং বিশ্বস্ত। তো সেখানে আমি তো কোনোদিন ওনার অফিসেই যাইনি, কোনোদিন ওনার অফিসে আমার সাথে টেলিফোনে যোগাযোগ হয়েছেন, আমি তাকে নিঃস্বার্থভাবে তার জন্য করেছি, প্রশংসা করেছি। এখন আমার জন্য যদি আপনি এটা ভালো কাজ করেন, আমি আপনাকে টেলিফোন করবো না, এটা উনি ভদ্রতা করে করেছেন। কিন্তু ভদ্রতার বাইরে যেটা স্বার্থ ব্যাপার থাকে, হ্যাঁ সেটা থাকে। ফলে এটা কেন হবে? এটা হওয়ার কোনো রিজনই নেই এবং আগামীতেও নেই। ও আচ্ছা, যেটা বলছিলেন যে এখন তাহলে আমি সমালোচনা কেন করছি, সমালোচনা করছি, এটা হলো ফার্স্ট পার্ট গেল। দ্বিতীয় পার্ট হলো আমি কেন ডক্টর ইউনূসের সমালোচনা করেছি। ডক্টর ইউনূসের সমালোচনা করেছি এই কারণে যে উনি একজন ভালো মানুষ, উনি একজন জ্ঞানী মানুষ, ওনার সমালোচনা করা যায়। ওনার চরিত্র যদি ঠিক গন্ডারের মতো হতো, উনি যদি খুব হিংস্র প্রকৃতির হতেন, আমি সময়টাতে তার সমালোচনা করার ঝুঁকি নিতাম না। আমি তো জেনারেল ওয়াকারের সমালোচনা করছি না, আমি তো আইজি সাহেবের সমালোচনা করছি না, বা হারুনের সমালোচনা আমি কোনোদিন করেছি? আপনি করেছেন বলেন? হারুনের সমালোচনা, বেনজিরের সমালোচনা করেছেন? এই লোকগুলো ডেঞ্জারাস লোক থাকবে। বা এখন সেনাবাহিনীর প্রধান একটা সেন্সিটিভ পদ, আপনি চিফ জাস্টিসের সমালোচনা করছেন না তো, বিকজ এখানে জিনিস করলে যে কোনো সময় কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। তো উনি যে অফিসটাতে বসছেন পলিটিক্যাল, ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে এবং আমি মনে করছি যে এই কথাগুলো বললে ওনার উপকার হবে। এই জন্য আমি এই গুড ফেথে, গুড ট্রাস্টে ওনার সমালোচনা করছি। আর উনি যদি এটাকে খারাপ মনে করেন, উনি আমাকে বলবেন, আমি করব না। আমার যদি অপছন্দ হয় সেটা আমি করব না। কিন্তু আমি সমালোচনা করলে উনি সেই হারুনের মতো রাগ হয়ে যাবে, কিংবা ওই ডিজিএফ এর আকবরের মতো আমাকে তুলে নিয়ে যাবে। আই ডু নট বিলিভ সো। অভ্যুত্থানের পর যেটা দেখা যাচ্ছে, আমরা উন্মুক্ত গণমাধ্যমে যারা প্রচুর কথা বলছি এবং মন খুলে কথা বলছি, সেটা বেফাস হোক, যৌক্তিক হোক, বিভিন্ন পর্যায়ের মানুষরা কথা বলছে, অভিযোগ জানাচ্ছে। সমাধান এবং আপনার চিন্তার বিষয়টা শুনতে যাচ্ছে। সমাধানটা আমার মাথায় নেই, এর কারণ হলো আমরা কিছু অন্যায় করেছি গত 15 বছরে। সেই অন্যায়ের পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। এনি ব্যাড থিং আমাদের সবাইকে, ভালো মন্দ, আমি তো আগেই বললাম যে যখন প্রলয় হয় দেবালয় রক্ষা পায় না। এখন আমি হয়তো কোনোদিন রাজনীতি করিনি, বা আমরা কোনোদিন স্বার্থ ধান্দাবাজি করিনি। যারাই আমার কথা বলছেন, আপনার কথা বলছেন, বা যারা এই কথাগুলো বলেন, তারাও এই সময়টাতে ক্ষতিগ্রস্ত হবেন এবং এটাই প্রকৃতির নিয়ম। এর কারণ হলো 15টি বছর ধরে অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো সম্পদ, অনেকগুলো সম্ভাবনাকে বিনাশ করা হয়েছে। তারপরে অনেকগুলো দৈত্য তৈরি করা হয়েছে। আপনি ধরেন আওয়ামী লীগের অনেক লোক যারা পালিয়ে আছেন, তাদের হাতে
শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা, যত খারাপ কাজ করার বুদ্ধি তাদের আছে, তারা তো মরে যায় না সবাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন ছিলায় এই সরকার, আগামী সরকার, এই দেশ জনপদকে তারা ডিস্টার্ব করতে থাকবে এবং আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না। এর কারণে তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে ডিমোরালাইজ করার জন্য তাদেরই সমপর্যায়ের পলিটিক্যাল বা তাদের সমপর্যায়ে, তাদের চেয়ে সুপার আপনাকে ঠিক ওইরকমভাবে স্টেটসম্যান হতে হবে।